হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদেরকে এমন একটা জেলখানার গল্প বলবো যে জেলখানায় প্রবেশ মানে জীবনের শেষ অধ্যায় শুরু হওয়া। কিন্তু কখনো কখনো এই অন্ধকার গুহার ভেতর থেকে জন্ম নেয় এক ঝড়ের আগাম বায়ু। রন নামের এক সাধারণ ছেলেকে গিয়ে পড়তে হয় নিষ্ঠুর এক বাস্তবতার মুখোমুখি, যেখানে বন্দীদের নেই কোনো মানসিকতা, আছে শুধু ক্ষমতা আর টিকে থাকার যুদ্ধ। আর ঠিক এখান থেকেই শুরু হয় তার জেল থেকে পালানোর গল্পটা। তো গল্পের শুরুতেই আমরা রন নামের একটা ছেলেকে পুলিশ লকআপে দেখতে পাই, যেখানে সে অন্যান্য কয়েদিদের সঙ্গে বন্দী ছিল। আসলে পুলিশ রনের কাছ থেকে কিছু অবৈধ ড্রাগস পেয়েছিল, যার কারণে তাকে গ্রেপ্তার করে এখন বিচারকের সামনে পেশ করা হয়েছে। বিচারক রনকে তার অপরাধের জন্য 6 মাসের জেলের সাজা দেন। জেলে পৌঁছে রন দেখে যে এখানে অনেক ধরনের আলাদা আলাদা গ্যাং তৈরি হয়েছে, যার মধ্যে অ্যাফ্রো আমেরিকান, মেক্সিকান এবং হোয়াইটসরা নিজেদের আলাদা আলাদা দল তৈরি করে বসে আছে। অল্প কিছু জিজ্ঞাসাবাদের পর এক কয়েদি তাকে আলের সঙ্গে দেখা করার পরামর্শ দেয় আর বলে সে তোমার সাহায্য করতে পারে। আল ছিল এই জেলের এক অত্যন্ত প্রভাবশালী কয়েদি। প্রত্যেকটা গ্যাংয়ের বন্দীরা তাকে অনেক সম্মান করত। সে খুনের অভিযোগে গত 18 বছর ধরে এই জেলে বন্দী আছে। রন তার কাছ থেকে নিজের মামলার বিষয়ে কিছু পরামর্শ নিতে চাইছিল, কিন্তু আল এটা বলে চলে গেল যে আমি এখন ব্যস্ত। এরপর আল তার বন্ধুদের সঙ্গে মিলে আরেকজন কয়েদিকে লুট করার পরিকল্পনা করছিল, কারণ তার কাছে এমন কিছু ছিল যা ওদেরও প্রয়োজন ছিল। প্রথমে তো তারা সেটা ভালোভাবেই চায়, কিন্তু ওই কয়েদি রাজি না হলে তারা তাকে মারধর করে। এরই মধ্যে যখন একজন গার্ডের নজর তাদের উপরে পড়ে, তখন তারা তাড়াতাড়ি সেখান থেকে এমনভাবে বেরিয়ে যায় যে যেন কিছুই ঘটেনি। দীর্ঘ 18 বছর ধরে এই জেলে থাকার কারণে আল সকল গার্ডদের ভালোভাবে চেনে। এছাড়াও সে জেলের ক্যাপ্টেনের খুব ভালো একটা বন্ধু হয়ে উঠেছে। সে ক্যাপ্টেনের জন্য জেলের রিপোর্ট এবং অন্যান্য ছোটখাটো নোটিশও টাইপ করে দিত। রনের সেলে তার সঙ্গে একজন ট্রান্সজেন্ডার কয়েদিকে রাখা হয়েছিল। সে তাকে বলছিল যে তুই অনেক সুন্দর দেখতে, একটু সাবধানে থাকিস, তা না হলে তোকে কাঁচায় চিবিয়ে ফেলবে। হিংস্র জন্তুদের এই জেলে কোনো অভাব নেই। ঠিক সেই সন্ধ্যায় আলের এক বন্ধু ভিটো রনকে সাইকোমাইন নামের এক কয়েদির সাথে কথা বলতে দেখে। ভিটো জানতো যে সাইকোমাইন কেমন ধরনের মানুষ, এবং সে আলকেও বলল যে রনের উপর খুব শীঘ্রই একটা হামলা ঘটবে। ওদিকে রনের সেলমেট সেই ট্রান্সজেন্ডার কয়েদিও রনকে যত দ্রুত সম্ভব একটা ধারালো ছুরির ব্যবস্থা করতে বলে, যাতে রন নিজেকে রক্ষা করতে পারে। পরদিন জিমে রন আলকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে এবং কোথা থেকে একটা ধারালো ছুরির মতো অস্ত্র পেতে পারে, আর সাথে সে আলকে সাইকোমাইন সম্পর্কে পুরো ঘটনাটাই বলে। এরপর আল তাকে বলে, দেখ তুই তো কিছু মাসের জন্য এখানে এসেছিস, যদি ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়িস তাহলে তোর শাস্তির মেয়াদ আরও বেড়ে যাবে, বুঝলি? এরপর সে নিজেই তার বন্ধুদেরকে নিয়ে সাইকোমাইনের সঙ্গে দেখা করতে যায়। সে সোজাসুজি বলে, ওই নতুন ছেলেটা রন আমার আত্মীয় ছেলে, আর যদি ওর কিছু হয় তাহলে আমি বদলা নিতে আসবো। আর এই জেলের প্রতিটি গ্যাংয়ের লোকজনই তাকে চেনে। সাইকোমাইন ভাবল একটা নতুন ছেলের জন্য জেলের গডফাদারের সঙ্গে শত্রুতা করা খুবই বোকামি এবং বিপজ্জনক হতে পারে, তাই সে সঙ্গে সঙ্গে আল্লের কথা মেনে পিছিয়ে গেল। এরপর থেকে রনও আল্লের গ্যাংয়ের সঙ্গেই ঘুরে বেড়াতে শুরু করলো। এরপর একদিন যখন আল্লের গ্যাংয়ের 3 জন কয়েদি জেলের প্রথম তলায় লুকিয়ে তাদের বানানো দেশি মদ খাচ্ছিল, তখন কিছু গার্ড এই ব্যাপারে জেনে যায়। কিন্তু গার্ডরা তাদের কাছে পৌঁছানোর আগে রন আগেই তাদেরকে সতর্ক করে দেয়, কিন্তু এরই মধ্যে তারা পুরো মদ ফেলতে পারে না, আর গার্ডরা তাদের সঙ্গে রনকেও ধরে ফেলে। এরপর তাদের শাস্তি হিসেবে তাদেরকে আলাদা আলাদা সেলে বন্দি করা হয়। আল্লে রনের এই ব্যাপারটা খুবই ভালো লেগেছিল। এরপর সে তাকে ধন্যবাদ জানাতে আল্লের এক কয়েদির হাত দিয়ে রনকে একটা ম্যাগাজিনে লুকিয়ে একটা সিগারেট প্যাকেট এবং একটা চিঠি পাঠায়, যেখানে লেখা ছিল, যখন তোমাকে প্রশ্ন করা হবে তখন তুমি এই কথায় অটল থাকবে যে আমি কিছুই করিনি। 1 সপ্তাহ পর যখন জেলের অফিসাররা রনকে জিজ্ঞাসাবাদ করলো, তখন সে গ্রুপের সঙ্গে মদ খাওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করে বলে, আমি তো শুধু সেখান দিয়েই যাচ্ছিলাম, আমাকে তো গার্ডরা বিনা কারণেই ধরে ফেলেছে। এই তদন্তের পর সব বন্দির শাস্তির মেয়াদও 1 বছর করে আরও যোগ করা হয়, কিন্তু রন এই যাত্রায় বেঁচে যায়। তো এরপর আল বন্দীদের রিপোর্ট লিখতে ক্যাপ্টেনের অফিসে গিয়ে রনের রিপোর্টে অনেক ভালো ভালো বিষয় লিখে দেয়, যাতে পরবর্তী শুনানির সময় জেলে তার ভালো আচরণের কারণে বিচারক তার শাস্তি আরও কমিয়ে দেয়। এরপর রন আলের সঙ্গে দেখা করে আর তাকে ধন্যবাদ জানায়। তখনই হঠাৎ রন দেখে যে কয়েদিদের ফ্রি টাইমের সময় এক কয়েদিকে তাদের চোখের সামনে ছুরি দিয়ে একেবারে মেরে ফেলা হয়েছে। সেই ঘটনার কারণে অনেক ভয় পেয়ে যায়, আর আল এই কথা বুঝতে পারে যে রন একজন নির্দোষ ছেলে, যার জন্য এই জেলে কোনো স্থান ছিল না। এরপর সে রনকে জেলের ডাক্তারের সাথে দেখা করতে বলে। আলের নির্দেশে ডাক্তার রনের কাঁধে ফ্র্যাকচারের মিথ্যা রিপোর্ট তৈরি করে তাকে জেলের হাসপাতালে ভর্তি করে দেয়।
হাসপাতাল এরিয়া রনের জন্য অনেক নিরাপদ ছিল, কিন্তু সে সবসময় তো আর সেখানে থাকতে পারবে না। একদিন ক্যাপ্টেন রনের সঙ্গে দেখা করতে সেখানে যায়, আর সে রনকে জানায় যে আর্লের নির্দেশে সে তাকে আর্লের গ্যাংয়ের সেলগুলোতেই শিফট করেছে, সেখানে সে আল এবং তার গ্যাংয়ের সঙ্গে নিরাপদেই থাকবে। যখনই রন হাসপাতাল থেকে বেরিয়ে এলো, তখনই সে আলের সঙ্গে দেখা করতে কমন এরিয়ায় গেল। এরপর সে হঠাৎ করেই বলে ওঠে অ্যাফ্রো আমেরিকান গ্যাং জেলের কোনো কাজ করবে না বলে একটা ধর্মঘট শুরু করে দিয়েছে। এরপর পরিস্থিতি যখন একটু বেশি উত্তপ্ত হয়ে উঠল এবং কয়েদিদের মধ্যে হাতাহাতি শুরু হলো, তখন গার্ডরা পরিস্থিতি সামলাতে সাইরেন বাজিয়ে দেয় এবং সেই সাথে ফায়ারিং শুরু করে। এরপর সব কয়েদি মাটিতে শুয়ে পড়ে। এরপর কয়েদিদের নিয়ন্ত্রণ করে গার্ডরা তাদেরকে সবাইকে গুনে গুনে তাদের সেলে পাঠিয়ে দেয় এবং তখন জানা যায় যে এই দুর্ঘটনায় ২৬ জন কয়েদি মারা গিয়েছে। এখন জেলখানায় পুরোপুরি লকডাউন শুরু হয়ে গিয়েছে। এরপর প্রায় ২৫ ঘন্টা পর ক্যাপ্টেন আল সেলে যায় এবং বলে তোমার কিছু বিশ্বাসযোগ্য সঙ্গীদের সাথে মিলে রান্নাঘরে কাজ সামলাও, যাতে অন্তত জেলের গার্ড এবং বাকি বন্দীদের জন্য খাবার তৈরি হতে পারে। সে গার্ডকে বলে রনকেও রান্নাঘরে ডেকে নেয়, যেখানে ক্যাপ্টেন, গার্ডরা আর আল ডিনার করছিল। আল তাকে সবেমাত্র রান্না করা গরম গরম খাবার দিয়ে দেয় আর তাকে বুঝিয়ে দেয় যে এমন কোনো দাঙ্গার পর এই ধরনের প্রোটোকল ফলো করা হয়, যাতে কয়েদিদেরকে নিয়ন্ত্রণে আনা যায়। হঠাৎই রন তার কথা কেটে দিয়ে আলকে জিজ্ঞাসা করেই ফেলে যে সে তার এত সাহায্য কেন করছে, ১ মাস আগেও সে তাকে চিনত পর্যন্ত না। এটা শুনে আল বলে যখন সেই জেলে এসেছিল তখন তার বয়সও প্রায় রনের মতোই ছিল, তখন কেউ তাকে সাহায্য করেনি, আর আজও সে মনে রেখেছে কতটা ভয় ছিল সেই সময়। আল চায় না যে রনের সাথেও ঠিক সেই রকমই কিছু হোক। যাই হোক, এভাবেই সময় কেটে যেতে লাগলো এবং রন ধীরে ধীরে আলের গ্যাংয়ের খুব কাছের হয়ে উঠল। আল রনকে স্টাডি করার পর তাকে পরামর্শ দিল যে জেলে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যাও এবং এর পাশাপাশি লাইব্রেরিতেও কাজ করতে পারো, এতে সে ভালো আচরণের পয়েন্ট পাবে। এবং যেহেতু সে জেলে ৩ মাস কাটিয়েই ফেলেছে, তাই এটাও হতে পারে যে বিচারক তাকে পরবর্তী শুনানিতেই মুক্তি দিয়ে দিতে পারে। আলের কথা মতো জেলের ভেতরে নাপিতের দোকানে কয়েদিদের চুল কাটার কাজ শুরু করে দিল সে, আর তার সঙ্গে সে জেলের ভেতরে একটা কোর্সেও জয়েন করে ফেলে। মনে হচ্ছিল যেন সবকিছুই ভালোভাবেই চলছিল, কিন্তু এটা ছিল আসলে একটা ঝড় ওঠার আগের নীরবতা। এই কোর্সের সময় তারই ক্লাসের এক কয়েকদিন নজর রনের উপর পড়ে। রনকে আল বলেছিল যে কোনো সমস্যা থেকে দূরে থাকতে, তাই সে জনসন নামের ওই কয়েদিকে ইগনোর করে তার পড়াশোনায় মনোযোগ দেওয়াই ভালো মনে করে। কিন্তু একদিন জনসন রনকে একা দেখে বাথরুমে ধরে ফেলে এবং এখন জনসন তার সুযোগ নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এই সবকিছুর মধ্যে তাদের টিচারও বাথরুমে এসে পড়ে, যার ফলে সেই দানবটা রনকে ছেড়ে দিল। এই ঘটনার ফলে রনের মনের উপর অনেক গভীর প্রভাব পড়ল, আর এখন সে তার অসহায়ত্ব এবং দুর্বলতা নিয়ে নিজেই নিজের উপর ঘৃণা করতে লাগলো। সে ভাবছিল যে যদি আল এবং তার বন্ধুরা না থাকতো, তাহলে এই জেলে এই দানবের হাত থেকে সে 2 দিনও বাঁচতে পারত না। এবার সে আলকে না জানিয়ে জেলের এক বয়স্ক কয়েদির কাছ থেকে একটা বড় ছুরির ব্যবস্থা করে, যেটা নিয়ে সে সরাসরি সেই কয়েদির উপর হামলা করতে বেরিয়ে পড়ে। কিন্তু সেই বয়স্ক কয়েদি আলকে জানিয়ে দিল যে রনাজ আমার কাছ থেকে একটা ছুরি নিয়ে গেছে। এরপর আল দ্রুত তার সেলে পৌঁছায় এবং তাকে বোঝায়, দেখো তোমার সঙ্গে যা কিছু হয়েছে সেটা ভুলে যাও, আর তোমার ভেতরে যে বদলে নেওয়ার আগুন জ্বলছে সেটাও ঠিক না। আর যদি তুমি তার উপর হামলা করো এবং এই বিষয়ে গার্ডটা যদি জেনে যায়, তাহলে তোমার উপর আরেকটা হামলা হবে। তুমি কি চাও সারা জীবন জেলেই ফেসে থাকতে? তার সাথে সে রনকে প্রতিশ্রুতি দিল যে সে তার গ্যাংয়ের সাথে মিলে ওই কয়েদিকে শাস্তি দেবে, কিন্তু এবার রন নিজের বদলা নিজেই নিতে চাইছিল। তাই সে আলকে না জানিয়ে ছুরি নিয়ে সেই কয়েদির কাছে পৌঁছে গেল, কিন্তু জনসন রনকে দেখে একদমই ভয় পেল না। অন্যদিকে রনকে তার ঘরে না পেয়ে আল দ্রুত সেখানে পৌঁছে গেল এবং সে জনসনকে দেখে তার উপর হামলা করে দিল, কিন্তু জনসন ছিল বেশ শক্তিশালী। সে আলের হাত মুচড়ে দিয়ে তাকে জেলের দরজায় রডে মেরে দিল। এই সময়ে পেছন থেকে রন সুযোগ বুঝে জনসনের পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর জনসন ব্যথায় কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে যায়। এখনো পর্যন্ত ভিটো এবং আলের বাকি সঙ্গীরাও সেখানে এসে পৌঁছে গিয়েছিল এবং তারা দ্রুত রন এবং আলকে সেখান থেকে নিয়ে যায়। আল রনকে তার ছেলে পাঠানোর পর নিজে ক্যাপ্টেনের অফিসে এসে এমনভাবে বসলো যেন কিছুই হয়নি। তার এই পরিকল্পনা কাজও করত, কিন্তু দুর্ভাগ্যবশত জনসন শরীর আঘাত খেয়েও জীবিত বেঁচে গিয়েছিল এবং সে গার্ডদেরকে রন এবং আলের নাম বলে দিয়েছিল। তো এরপর একজন বন্দির উপর প্রাণঘাতী হামলার অপরাধে তাদের 2 জনকে সলিটারি কনফার্ম রাখা হলো। এখনও তাদের শুনানির দিন পর্যন্ত একা এই অন্ধকার ঘরেই থাকতে হবে। কিন্তু আল চুপচাপ বসে থাকার লোক ছিল না। সে টয়লেট সিটের ড্রেন পাইপ দিয়ে তার সঙ্গীদের কাছে বার্তা পাঠালো যে
জনসনকে শেষ করে দাও। এরপর তার গ্যাংয়ের লোকেরা জনসনকে হাসপাতালের ভেতরেই মেরে ফেলল, যাতে সে আল এবং রনের বিরুদ্ধে আদালতে কোনো প্রমাণই না দিতে পারে। জনসনের মৃত্যুর পর জেলের ওয়ার্ডেন এবং কিছু আইনজীবী আলকে দেখা করার জন্য ডাকে এবং বলে, এই হামলার পেছনে পুরোপুরি তোমার হাত ছিল, এটা স্বীকার করে নাও। কিন্তু আল এমন কিছু মানতে একেবারেই অস্বীকার করে দিল, কারণ এখন তাদের একমাত্র সাক্ষী তো মারা গিয়েছে এবং কোনো প্রমাণও ছিল না। যাই হোক, তার চলে যাওয়ার পর জেলের ওয়ার্ডেন তার অফিসারদেরকে বলে যে এই বন্দি এখন জেলের ভেতরে খুবই ক্ষমতাবান হয়ে উঠেছে, যখন যাকে চাইছে তাকেই খুন করিয়ে দিচ্ছে। বিচারকের সঙ্গে কথা বলে এর শাস্তি বাড়াও এবং একে অন্য কোনো জেলে পাঠানোর ব্যবস্থা করো, যাতে তার এত প্রভাব না থাকে। তার সাথে তারা রনের রিপোর্টেও একই ঘটনার কথা উল্লেখ করে দেয়। তারা বিচারকের কাছে তার শাস্তি বাড়ানোর অনুরোধ জানায়, কারণ ওয়ার্ডেনের মতে রন এখন আলের গ্যাংয়ের একজন বিপজ্জনক সদস্যে পরিণত হয়েছে। যাই হোক, শীঘ্রই রনকে তার পরবর্তী আদালতে শুনানির জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে বিচারকও ওয়ার্ডেনের সুপারিশ অনুযায়ী তার শাস্তিতে আরও 5 বছর যোগ করে দেয়। এই শাস্তি শুনেই রন একেবারেই ক্ষেপে ওঠে এবং বিচারক এবং নিজের আইনজীবীকে গালাগালি দিতে শুরু করে। এরপর পুলিশ তাকে ধরে আবার হোল্ডিং সেলে ফিরিয়ে নিয়ে যায়। সেখানে রনের বাবাও তাকে দেখতে এসেছিল, আর নিজের ছেলের এমন পরিস্থিতি দেখে তিনি কিছুটা ইমোশনাল হয়ে বললেন, তুমি চিন্তা করো না, দরকার হলে আমি সবচেয়ে দামি উকিল নিয়ে আসবো, কিন্তু তোমাকে জেল থেকে মুক্ত করেই ছাড়বো ইনশাল্লাহ। তো সেই সন্ধ্যায় সলিডারি কনফার্মেন্টের ক্যাপ্টেন আলের কাছে এসে কিছু সিগারেট এবং পাশাপাশি একটি খারাপ খবরও নিয়ে এলো। আসলে জেলের নতুন ওয়ার্ডেন এবং কিছু অফিসার আলকে জেল থেকে অন্য জেলে পাঠানোর পরিকল্পনা করছে, কারণ এত বছর ধরে এই জেলে কাটানোর পর এখন আলের নেটওয়ার্ক এই জেলে অনেক শক্তিশালী হয়ে উঠেছে, আর সে এখন সকলের জন্যই অনেক বড় একটা বিপদ হয়ে উঠেছে। তাই অফিসাররা ইচ্ছাকৃতভাবেই হাসপাতালে ঘটে যাওয়া হত্যাকাণ্ডকেও আলের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছিল, কারণ সেই ব্যক্তি তার এবং রনের বিরুদ্ধে সাক্ষী দিতেও রাজি হয়েছিল। ক্যাপ্টেনের মুখ থেকে এই কথাগুলো শুনে আল জীবনে এই প্রথমবার টেনশনে পড়ে যায়, কারণ সে যে কোনো মূল্যেই এই জেল থেকে যেতে চায় না। আর এই কারণেই সে তৎক্ষণাৎ একটা প্ল্যান ভাবতে শুরু করে, যার জন্য সে সর্বপ্রথম গার্ডেরা তাকে যে খাবার খেতে দিত সেই খাবার খাওয়া বন্ধ করে দিল। এরপর একটা ছোট্ট ব্লেড দিয়ে নিজের হাত থেকে একটু রক্ত বের করে তার নিজের শরীরে লাগালো এবং বাকি থাকা নষ্ট খাবার টয়লেটের সিটের উপর ছড়িয়ে দিল। আলকে এমন অবস্থায় দেখে গার্ডদের মনে হচ্ছিল সম্ভবত সলিটারি কনফার্মেন্টে বেশি দিন থাকার কারণেই আলের মানসিক ভারসাম্য খারাপ হয়ে গেছে, তাই তাকে দ্রুত সেখান থেকে তুলে মেন্টাল ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো। বাইরে বের হয়ে আল সর্বপ্রথম রনের সঙ্গে দেখা করে এবং যখন সে জানতে পারে যে রনেরও সাজা বাড়িয়ে দেওয়া হয়েছে, তখন সে রনের সঙ্গে মিলে জেল থেকে পালানোর পরিকল্পনার সিদ্ধান্ত নেয়। এই জন্য রন প্রথমে তার বাবাকে বলে আল ও তার জেল থেকে বের হওয়ার পর একটা নতুন নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। এরপর আল জেলের প্রতিটি ঘটনায় গভীরভাবে নজর রাখতে শুরু করে, যাতে সে এমন একটা রাস্তা খুঁজে পায় যেখান থেকে পালানোর সময় ধরা পড়ার কোনো সম্ভাবনাই না থাকে। এইসবের মধ্যে একদিন তারা দুইজন স্নান করার সময় তাদের পরিকল্পনা আলোচনা করছিল। তখন এক পাগল বন্দি এসে জোরে জোরে গান গাইতে শুরু করে। তখন আল বিরক্ত হয়ে তাকে গান গাইতে মানা করে। তখন সেই ব্যক্তি হঠাৎ করে একটা ব্রাশ দিয়ে তৈরি অস্ত্র দিয়ে আল এবং রনের উপর হামলা করে বসে। এই হামলায় আলের বুকে এবং রনের মুখে চোট লেগে যায়, তাই তাদের দুজনকে জেলের হাসপাতালে পাঠানো হয়। এই হামলাটি একটা অ্যাফ্রো আমেরিকান বন্দি করেছিল, এজন্য এখন সকল সাদা চামড়ার বন্দিরা যে কোনো মূল্যেই এর বদলা নিতে চায়। জেলের চারিদিকে বেশ গুরুতর পরিবেশ বিরাজ করছিল। কিন্তু একদিন অ্যাফ্রো আমেরিকান গ্যাংয়ের এক নেতা সরাসরি হাসপাতালে সে আলের সঙ্গে দেখা করে। সে আলকে জানায় যে আসলে তাকে যে আক্রমণ করেছিল সেই ব্যক্তি মানসিকভাবে ঠিক ছিল না এবং এই কাজটি সে শুধুমাত্র নিজের পাগলামির কারণেই করেছে। এখন সে চায় আল সাদা চামড়ার গ্যাংয়ের সদস্যদের বলুক যেন তারা অনাবশ্যিক হিংসা বা দাঙ্গায় না জড়ায়, কারণ এতে ক্ষতি হবে শুধুমাত্র কয়েদিদেরই। অ্যাফ্রো আমেরিকান গ্যাংয়ের নেতা আলকে অনেক সম্মান করত এবং এই নেতা আলকে আশ্বস্ত করল যে তারা সেই ব্যক্তিকে নিজেরাই শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত। অন্যদিকে আল চায় নিজের জেলে বিনা কারণেই লড়াই বেঁধে যাক, এই কারণেই সে তার সকল সাথীকে কোনো রকম ঝামেলা না করার নির্দেশ দিয়ে দেয়। এরপর অ্যাফ্রো আমেরিকান গ্যাংয়ের এক ভয়ানক সদস্য সেই পাগলা হামলাকারীকে মেরে জেলের আবর্জনার ট্র্যাকে ফেলে দেয়, যাতে তার মৃতদেহটা গার্বেজ ট্র্যাকে একেবারেই ক্র্যাশ হয়ে বাইরে বেরিয়ে যায়। কিন্তু যখনই আল এই ব্যাপারে জানতে পারে, তখনই তার মাথায় জেল থেকে পালানোর একটা প্ল্যান ঘুরতে শুরু করে। এরপর সে রনকে বলে যে গার্বেজ ট্র্যাক প্রতিদিন জেলে আসে যায়, কিন্তু এর ভেতর কোনোদিনই চেক হয় না, কারণ ড্রাইভাররা সবসময় ভেতরের আবর্জনাগুলো ট্রাকেই ক্র্যাশ করে একেবারে গুঁড়ো করে দেয়। আর এই ভয়ের জন্যই আজ পর্যন্ত কেউ কখনোই ট্রাকের ভেতরে লুকিয়ে পালানোর চেষ্টাও করেনি। কিন্তু যদি তারা ক্র্যাশ না হয়ে বা চাপা না পড়ে ভেতরে লুকিয়ে থাকতে পারে, তাহলে তাদের জন্য স্বাধীনতা হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকবে। এটা ছিল ভীষণ বিপজ্জনক একটা কাজ, আর তাই আল তার সবচেয়ে পুরনো সঙ্গীদের কাছে সাহায্য চাই। তারা পুরো প্ল্যান শোনার পর
গার্বেজ ট্রাকের কর্মচারীদের ঘুষ দিয়ে এই কাজের জন্য রাজি করিয়ে ফেলে। অন্যদিকে রান্নাঘরে কাজ করা কয়েদিরা তাদের দুজনের জন্য 2টা বড় লোহা রডের ব্যবস্থা করে দেয়, যেগুলো তাদের মধ্যে এতটাই শক্তিশালী ছিল যে সেগুলো ট্রাকের ক্র্যাশকে থামাতে পারে। কারণ সেগুলোর সাহায্যে তাদের ট্র্যাকের ভেতরে ঢোকার পর ক্র্যাশারকে থামাতে হতো, না হলে তাদের হাড় মাংস এক হয়ে যাবে। সব প্রস্তুতি শেষ করার পর এখন আল আর রন জেল থেকে পালানোর জন্য একেবারেই প্রস্তুত ছিল। জেল থেকে পালানোর আগের রাতে আল তার সমস্ত ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে শেষবারের মতো বসেছিল এবং সবাইকে বিদায় জানিয়েছিল, কারণ এখন দীর্ঘ 18 বছর পর পরদিন সকালে সেই জেল থেকে পালাবে। এরপর পরদিন সকালে সেল থেকে বেরিয়ে আল আর রন চুপি চুপি রান্নাঘরে ঢুকে পড়ে, যেখানে কিছু কয়েদি তাদেরকে লুকাতে সাহায্য করে। এরপর তারা গার্বেজ ব্যাগ আর লোহার রড নিয়ে সরাসরি গার্বেজ ট্র্যাকের কাছে পৌঁছে যায়। গার্ডদের চোখ ফাঁকি দিয়ে রন সরাসরি ট্র্যাকের ভেতরে লাফিয়ে পড়ে। কিন্তু যখনই আলের পালা এলো তখন হঠাৎই এক গার্ড সেখানে এসে উপস্থিত হয়, যার কারণে আল চাইলেও ট্র্যাকের ভেতরে যেতে পারে না। এবার গার্ডও দরজা বন্ধ করে দিল এবং ঠিক সেই সময় ট্র্যাকের ভেতরে থাকা রন রডটা দিয়ে ক্রাশারের মাঝখানে আটকে দিয়ে নিজের জীবন বাঁচিয়ে নেয়। এর কিছুক্ষণ পর ট্রাক রান্নাঘরের এলাকা থেকে বের হয়ে মেন গেট অবধি পৌঁছে যায়, যেখানে নিয়মিত চেকিংয়ের সময় কোনো গার্ডের নজর ভেতরে থাকা রনের উপর পড়ে না এবং ট্র্যাকটিকে সেখান থেকে ছেড়ে দিল। এই সময় আল পুরো মনোযোগ দিয়ে প্রার্থনা করছিল যেন এই ট্র্যাক গেট থেকে বের হতে সক্ষম হয়, কারণ সে সত্যি রনের জন্য খুবই খুশি ছিল এবং শেষমেশ তাদের পরিকল্পনাও সফল হয়েছিল। তো এরপর আল গিয়ে ভিটোর সাথে দেখা করে এবং যখন সে ভিটোকে তার ব্যর্থতার কথা বলে তখন ভিটো বলে, ভাই, জেল থেকে বেরিয়ে তুই কি করবি? সবাই জানে তুই এই জেলের নামমাত্র থাকিস, এই জেলটাকে তো তুই চালাস, তুই রাজা এখানকার, আর তুই চলে গেলে তো কোনো মজাই থাকবে না। তো সে তার বন্ধু ভিটোর এই কথা শুনে ধীরে ধীরে হেসে উঠল। আর আমাদের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে আমাদের আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।